পরিবেশটা দম বন্ধকর হয়ে উঠেছে ধীরে ধীরে। শান্ত প্রেরণা হঠাৎ বাঘিনীর মতো নিজের ভাইকে ইরফানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে অগ্নিদৃষ্টি দিয়ে ইরফানের দিকে তাকায়, সিংহীর মতো গর্জে দেয়, আর একবার এমন কথা বললে জুতা বাড়ি পড়বে তোমার মুখে, বড় লোকের অসভ্য বর্বর ছেলে। বাস্টার্ড কাকে বলছো? কত বড় দুঃসাহস তোমার! আমার ভাইকে জারদ বলছো? একেবারে জুতা মেরে মুখ ভেঙে দেব তোমার। ইহান অবাক হয়ে তাকিয়ে আছে প্রেরণার দিকে। ইরফান প্রেরণার এমন রূপ হালকা চমকালো কঠিন চোখে তাকিয়ে থাকে, হাত মুষ্টিবদ্ধ। তার মেয়ে বলে কিছু বলছে না, তবে যা বলার প্রীতমকে বলবে আজ। ইসমাম মেয়ে এমনতর কান্না দেখে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। আর কোনো কিছু দেখতে শুনতে ইচ্ছে করছে না তার। সে ভীষণ আহত হয়েছে মেয়ের কাণ্ডে। প্রেরণা ঘুরে ইহানের দিকে তাকায়, কণ্ঠে ধীরতা নিয়ে বলে, আমার ভাই আপনার বোনের ব্রেন ওয়াশ করেছে কি না সেটা আপনার ননির পুতুল বোনকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। রাগে কাঁপছে প্রেরণার গা। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ইয়ানাকে বলো, ও তোমাকে কোনোভাবে জোর করে সম্পর্ক এনেছে? ইয়ানা নিশ্চুপ, কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ায়। প্রেরণা বলতে থাকে, তোমার বয়স 20, রাইট? ইয়ানা উপর নিচ মাথা ঝাঁকাতেই প্রেরণা ঘুরে তাকায় ইরফানের দিকে, কাট কাট বলে, একটা 20 বছরের অ্যাডাল্ট মেয়েকে ফুসলিয়ে নিয়েছে আমার ভাই, তার ব্রেন ওয়াশ করেছে, সে কিছুই বোঝে না ভালো মন্দ। ইহান এক পলক ইনুকে দেখে, এক পলক প্রীতমকে, ছোট বাবাকেও দেখলো সে। এদিকে ইরফান ওই ভদ্রমহিলার সামনে ভাইয়ের নির্লিপ্ততা দেখে খেপে যায়, চেঁচিয়ে ওঠে, তুমি কোথায় আটকেছো দাদান? বোনকে এই রোড সাইড লাফাঙ্গার কাছে বিয়ে দিবে? প্রেরণা আবারও ইরফানের দিকে চোখ লাল করে তাকায়, বজ্রকণ্ঠে বলে, আমার বয়েই গেছে তোমার মতো অসভ্য ছেলের ফ্যামিলির মেয়েকে আমার ভাইয়ের বউ বানিয়ে আমার ভাইকে বিপদে ফেলতে। তোমরা তোমাদের ননির পুতুল বোনকে সাজিয়ে গুছিয়ে শোকেসে তুলে রাখো গিয়ে। আমার ভাই ইন ফিউচার কখনো তোমার বোনের ত্রিসীমানায় যাবে না। ঈর্ষাহ মলিন মুখে ছোট বাবার পাশে বসে সব দেখছিল, মনে মনে প্রার্থনা করছিল এই পরিস্থিতি যেন অন্তত বড় দানান সামলে নেয়। প্রীতমের হাত ধরে টানছে প্রেরণা। প্রীতম নড়ছে না, সে ইয়ানার চোখের দিকে তাকিয়ে আছে। ইয়ানা শুধু কেঁদেই যাচ্ছিল। প্রীতম এবার অনেকটা দম নিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। এই কমাসে ইহানের প্রতি ভীষণ শ্রদ্ধা এসেছে তার, তাই শেষ সাহস পেয়েছে তার, দৃঢ় বিশ্বাস ইহান তাকে মানাবেই। বলে উঠে, ভাইয়া আপনি আমাকে দেখছেন এতদিন ধরে, আপনি ঠান্ডা মাথায় ভেবে বলুন, আমার কি কোনো যোগ্যতা নেই ইনুকে পাওয়ার, ওকে বিয়ে করার? ইহান এক পলক করে ইয়ানা, ইসমাম, ইরফান সবার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে প্রীতমের দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা স্বরে বলে, আই নো তুমি একটা ভালো ছেলে প্রীতম, তবে বিয়ে সম্পর্ক এসব কোনো ছেলে খেলা নয়। আমাকে তোমাদের বিষয়টি নিয়ে অনেক ভাবতে হবে। আই হোপ তুমি আর কোনো বাড়াবাড়ি করবে না। ভাবতে হবে, উঁচু গলায় বলে উঠে প্রেরণা। ইহান প্রেরণার মুখের দিকে তাকায়। প্রেরণা রাগ নিয়ে বলে, আমার ভাই আজ কোনো শিল্পপতি ছেলে হলে ভাবনা চিন্তা সব এখানে করে ফেলতেন। আপনার ছোট ভাইয়ের কথা অনুযায়ী সে রোড সাইড রাস্কেল কিনা তাই ভাবতে হবে, রাইট? আর এই 2 মাসে বারে বারে প্রীতমকে ডেকে নিয়ে চা খাইয়ে বোনের জীবন বাঁচানোর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার প্রতিও চিরকৃতজ্ঞ আমরা। ইরফান মির্জা, হোয়াট এভার, যান বোনকে নিয়ে, ভাবাভাবি কিছু নেই। আমি আপনার বোনকে ভাইয়ের বউ করব না। ইনায়া অমন নিশ্চুপ কান্না দেখে প্রীতম ধৈর্যহারা হয়ে পড়েছিল। সে গিয়ে ইসমামের হাত ধরল। আঙ্কেল বিশ্বাস করুন, আমার সম্পর্কে আপনার ধারণা ভুল, আমি মোটেও বকে যাওয়া ছেলে নয়। ইসমাম এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে থাকে। প্রীতম ইহানের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া প্রীতম, আমি বলছি আমাদের ভাবতে দাও। আমার বোন এখনও ছোট, ঠিক ভুলও বোঝে না। মোহে পড়ে তোমাকে হ্যাঁ বলেছে হয়তো। প্রীতম এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইহানের দিকে। ইহান তাজওয়ার মির্জা খুবই ভদ্রভাবে তাকে রিজেক্ট করেছে বোনের জন্য, সেটা সে বুঝে নিল। প্রেরণা তাচ্ছিল্যের সাথে হেসে ওঠে।
ইহান থমথমে মুখে তাকিয়ে থাকছে প্রেরণার চোখের দিকে। প্রেরণা হাসি থামিয়ে মুখ কঠিন করে ভাইয়াকে বলো, তামাশা না করে চল এখান থেকে। ইয়ানা কাঁদতে কাঁদতে বসে পড়ল। এবার ইরফান গিয়ে ওকে ধরে টেনে উঠালো, চল বাড়িতে চল। এদিকে প্রেরণা নিজের গায়ে সর্বোচ্চ শক্তি খাটিয়ে প্রীতমকে টেনে নিয়ে যাচ্ছে। প্রীতম শুধু দেখছিল কাঁদতে থাকা ইয়ানাকে। এই দিনটি তো আশারই ছিল। হসপিটালে সে দিনগুলোতে বারবার বুঝিয়েছিল, মেয়েটি বোঝেনি, প্রীতমকেও স্থির থাকতে দেয়নি। এখন জ্বলছে বড়লোকের আহ্লাদি আর পোড়াচ্ছে প্রীতমকেও। মির্জাবাড়িতে সন্ধ্যা নাগাদ পারিবারিক বৈঠক বসেছে। সবার আহ্লাদি ইনু প্রেম করছে সেটা শুনে সবাই যতটা না অবাক হয়েছে, ইসমামা থেকে প্রীতমে দেওয়া অ্যাওয়ার্ডসের ঘটনা শুনে সবাই হতভম্ব, অপ্রীতিকর শকড ছিল খবরটি তাদের কাছে। অসুস্থ পরি তখনও টের পায়নি কিছু, নিজের ঘরে ঘুমাচ্ছিল মাগরিবের নামাজ আদায় করে। পারিবারিক বৈঠক বসেছে নিচতলায়। উপস্থিত শামীম, ইলহাম, ইসমাম, আলো, ঋতু এবং শান্ত। শান্ত বিকেলে চলে এসেছে শেফাকে নিয়ে। দি মুন টক্স থেকে ইনায়া দুই ভাই তাকে কিছুক্ষণ আগে বাড়িতে এনেছে। বাড়িতে ফেরার পরে রুমে শুয়ে আছে চুপচাপ ইনায়া। ইনশিয়াও অন্ধকার রুমে বোনের পাশে বসে আছে, ডান হাতটা বোনের মাথায় তার। ইনায়া কেঁদে চলেছে অবিরাম। সেহা ঘরে ঢুকে লাইট জ্বালে ইনায়ের পাশে গিয়ে বসল। লিভিং রুমে দাঁড়িয়ে আছে ইহান, তার ঠিক পাশে ইরফান। ইহানের সামনেই আজ প্রীতমকে ইচ্ছা মতো মনে আশ মিটিয়ে মারতে পারেনি। শেষ পর্যায়ে প্রীতম ওই বোন ওকে ইরফানের নাকের ডগার সামনে থেকে নিয়ে গেল। দাদান তাকে আটকেছে সে যাতে প্রীতমকে না মারে। মনে মনে দাদানের প্রতি ক্ষুদ্র সে ভীষণ। আলোচনা এক পর্যায়ে ইহান সবার মুখের দিকে তাকিয়ে বলে, ইনু ছোট, ওকে এভাবে ধমকাধমকি করার মানে দেখছি না। এসব তো হতেই পারে, তাই না? আর তাছাড়া বিষয়টি নিয়ে তোমরা সবাই ঠান্ডা মাথায় ভাবো। আমি এটাই চাই। ছোট বাবা, তোমার মুখে দি আওয়ার্সের ঘটনা শুনলাম, তবে ছোট বাবা, এমন কত শত সফল পজিশনে আমরা পড়ি, তাই না? তাই বলে কি একটা ইনসিডেন্টে আমাদের গোটা চরিত্রকে তুলে ধরে? ইরফান উঁচু গলা বলে, তুমি আবার ওই প্রীতমকে ডিফেন্ড করছো? কাম অন দাদান, তুমি কতটুকু চেনো ওকে? ইসমাম কিছু বলছে না, বিমূঢ় দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে সে। শামীম এতক্ষণ ধরে ইরফানের কথা, ইসমামের কথা, ইহানের কথা সব কিছু শুনছে। কিছুক্ষণ চুপ থেকে ইহানের দিকে তাকিয়ে বলে, ওই ছেলেটির সাথে আমি একটু কথা বলতে চাই। কেন? ইনুকে বিয়ে দেবে তুমি ওর সাথে? দাঁত চেপে বড় বাবাকে প্রশ্ন করল ইরফান। না, আমি শুধু ছেলেটাকে একটু যাচাই করব, ওদের অনুভূতি কতটুকু সিরিয়াস সেটা দেখব। ইনিয়া পড়াশোনা করছে, এখন বিয়ে। হাস্যকর, সেসব অনেক পরের ব্যাপার। আগে ছেলেটিকে দেখতে চাই। ইলহাম, কি বলিস? বড় ভাইয়ের মতামতকে পূর্ণ সমর্থন করল ইলহাম। তবে ইসমাম বেঁকে বসল, কঠিন গলায় বড় ভাইকে বল, যাচাই মানে? ছেলেটা ইয়ানাকে হেল্প করেছে, আমি বললাম তো আমি চিরকৃতজ্ঞ। তবে আমার মেয়ে লাইফের ব্যাপারে সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও ভাইয়া। তোমরা এই ব্যাপারটাকে লাই দিবা না ভুলেও। ওই মেয়ে ইনফ্যাচুয়েশনে ভুগছে, দুদিন কাঁদুক। আমেরিকায় গেলে ও সব প্রীতমের কথা ভুলে ক্যারিয়ারমুখী হবে। ইহান ছোট, বাবাকে কিছু বলতে যাবে, ইসমাম তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আমার ডিসিশন থেকে নড়ব না ইহান। ইরফানের মুখে বিজয়ী হাসি, বড় ভাইয়ের লটকানো মুখের দিকে তাকিয়ে হাসছে সে নিশ্চুপ। বাড়ির সভা ভেঙে যাওয়ার পর আলো আর ঋতু ইসমামের সাথে আলাপ করতে চেয়েছিল ঠান্ডা মাথায়। ইসমাম তাদের সাফ জানিয়ে দিয়েছে এ ব্যাপারে আর কোনো কথা নয়। পুরো রাস্তা প্রীতম চুপচাপ ছিল। প্রেরণা তাকে কিছু বলেনি এখন অবধি। বাড়িতে ঢুকে ভাইয়ের চোট পাওয়া মুখে ওষুধ লাগিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কেন তুই দিলি না পাল্টা দুটো খুশি বেয়াদবটাকে? প্রীতম ম্লান হাসল। প্রেরণা ভাইয়ের মুখোমুখি বসে দু হাতে ভাইয়ের দু গালে আলগে ধরল, নর্মস্বরে বলল, কেন করলি এমন বোকামি? তুই কি এতই অভুজ প্রীতম? প্রীতম মাথাটা নিচু করে রাখে কোনো জবাব না দিয়ে। প্রেরণা কিছু সময় ভাইকে দেখে নিয়ে পূর্ববার বলে, মেয়েটাকে খুব পছন্দ। প্রীতম মৃদু নেড়ে মাথাটা, মুখে বলল না কিছু। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঝেতে ভাইয়ের পাশে বসে
রইল দীর্ঘ সময়। তার অবস্থা হয়েছে না জয়জন না তস্ত। মন টস্কের উগ্র মেজাজ দেখিয়ে চলে এসেছে সে ঠিকই, তবে ভাইয়ের অনুভূতি এতটাই হালকা চোখে দেখে না প্রেরণা। তার অতি বুঝদার ভদ্র ভাইটা জীবনে প্রথম এতটা এগিয়েছে। কিভাবে এই অনুভূতি ছাইচাপা দিতে বলবে প্রেরণা? আদৌ কি তা হয়? আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রেরণা বলে, পরিস্থিতি ঠান্ডা হোক। ওদের বাড়ি আমি কথা বলবো ইহান মির্জার সাথে, উনি বুঝলেন ঠিকই। 2 দিন পরে যাব ইসমাম মির্জার কাছে, স্বামিনিয়াশা মির্জার কাছে। তুই বিশ্রাম নে, আর কিছু করিস না। পাপার সিদ্ধান্ত শুনে নিস্তেজ হয়ে বসে রইল ইনা। সে তো আমেরিকায় যেতে চায়, তবে এখন না, কোনোভাবে না। প্রীতম আর তার সম্পর্ক এক টালমাটাল অবস্থায়, সে কিছুতে কোথাও যাবে না। তাদের সম্পর্ক না মেনে নিলে কোথাও যাবে না ইয়ানা। সিহা আর ইনশিয়াকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে ইনায়া দরজা চাপিয়ে ঠেস দিয়ে মেঝেতে বসে রইল কতক্ষণ। পরি উঠেছে ঘণ্টাখানেক আগেই। তাকে এই ব্যাপারে কেউ কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থা উত্তেজিত হলে বিরাট অসুবিধে। ঠিক রাত 10টায় ইয়ানা ফোনে প্রীতমের কল আসে। বুক ফাটা কান্না দমিয়ে কলটা রিসিভ করতে ওপাশ থেকে প্রীতম নরম গলায় বলে, ইনু। কান্না দমানোর প্রচেষ্টা ব্যর্থ। প্রীতম বলে, তোমাকে কেউ মেরেছে? তারপর কেউ গায়ে হাত তুলেছে? না, কেঁদে ফেলে ইনায়া। প্রীতম বলে, কাঁদার দরকার নেই। শোনো, আমি আর আপু তোমার পাপার কাছে আবার যাব, বারবার যাব। যতক্ষণ না মানবে ততক্ষণ যাব, কেঁদো না। এবার কান্না ভেঙে পড়ল ইনায়া। গলা দিয়ে বেরোতে চাচ্ছে না কথা। কোনো মতেই বলতে পেরেছিল ইসমাম চায় সে আমেরিকায় চলে যাক। ইসমাম কতটা খেপেছে সব বলো প্রীতমকে। ঠিক তখনই ইয়ানার কান থেকে ফোন ছিনিয়ে নেয় কেউ। ইনায়া ঘুরে তাকাতে আটকে উঠল। 2 পা এগিয়ে গিয়ে বলো, দাদান ফোনটা। এক আছাড়ে ফোনটা ভেঙে ইরফান। তারপর শান্ত চোখে ইয়ানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমেরিকা যাওয়ার আগে নতুন ফোন নিয়ে দেব তোকে। কাঁদতে কাঁদতে বসে পড়ে ইনায়া। মামা সবটা জেনে যাবে এই ভয় জোরে চেঁচাতে পারছে না। ইরফান এদিক ওদিক তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে নীল পেন্ট রিমুভারের বোতলটা নিয়ে এসে ইয়ানার একটা হাত খপ করে ধরল, ঠেলে দিল পুরো বোতলটা ইয়ানার নখে। একটি ক্লিনিং নাইফ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওঠাতে থাকে পি অক্ষর। ইনা ব্যথা চেঁচিয়ে ওঠে। সেদিকে ইরফানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত বনের নখ থেকে তার শত্রুর নামের প্রথম অক্ষর মুছতে। চাপা আওয়াজ শুনে দোতলা বারান্দা থেকে ছুটে আসে সেহা। এই দৃশ্য দেখে সে আতঙ্কে জম যায়। এক ছুটে ইয়ানাকে ছাড়িয়ে নিয়ে ইরফানকে বলে, করছো কি? ছাড় ওকে সেহ, ওর হাত দে। ও কি দোষ করেছে? ভীষণ জোরালো সেহার আওয়াজ। ইরফান লাল চোখে ইয়ানার দিকে তাকিয়ে সেহাকে বলল, আমার শত্রু জেনেও প্রেম করতে গিয়েছে। ওর সাহস দেখ। ভালোবাসা মাই ফুড। সেহা এবার ইয়ানাকে টেনে সম্পূর্ণ আড়াল করলো তার পিছনে। ইরফানের চোখে চোখ রেখে নরম গলায় বলল, কেন? ভালোবাসা বুঝি অন্যায়? রাগ ধরে গেল ইরফানের। সেহার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, একেবারে সিনেমার ডায়লগ। কবজাবি না ওর নখ থেকে, ও সব মুছবি 5 মিনিটে, নয়তো ওর আঙুল কাটবো আমি। হনহনিয়ে বেরিয়ে গেল ইরফান ইয়ানার ঘর থেকে। সেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ইয়ানা। আজ 2 দিন হয়েছে প্রেরণা রেস্তোরাঁ যায়নি। মাইগ্রেন ওষুধটা ইদানিং বড্ড জ্বালাচ্ছে তাকে। বাড়িতে পড়ে আছে সে। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিয়েছে ইহানের কাছে যাওয়ার। লোকটা দেখে অতটা অবুঝ মনে হয়নি। 2050-এ এসে ভালোবাসাবাসী সম্পর্কের বিরুদ্ধে এমন একরোখা আচরণ করবে ইহান, তা আর প্রেরণা তা মনে হয় না। মাথা ব্যথাটা খানিক কমলে যাবে প্রেরণা ভাইকে নিয়ে। 2 দিন ধরে উদ্ভ্রান্তের মতো কম্পিউটারের সামনে শুধু বসে থাকে প্রীতম। প্রেরণা জানতে পেরেছে ইয়ানাকে ফোন পায়নি সেই দিন রাতের পর থেকে। বুঝতে বাকি নেই মেয়েটিকে কিভাবে চাপ দেওয়া হচ্ছে। ভীষণ রাগ উঠে যায় এই ব্যাপারটিতে প্রেরণার। অশিক্ষিত বর্বরের মতো আচরণ, অথচ এই পরিবার শহরের সবচেয়ে নামডাকওয়ালা পরিবার। ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ সুন্দর হোমওয়ার্ক দেখে দিয়ে প্রেরণা কিচেনে ঢুকলো। আজ অনেকটা দিন পর রাত বেশি। রাতে ভাই বোন দুটো একসাথে নিয়ে খাবে। প্রীতম মন ভালো করা দরকার। রাত থেকে আবারও আনমনে
হয়ে উঠে সে। সেই দিনের পর রেস্তোরাঁর বিষয়টি নিয়ে ভাববার ফুরসত মেলেনি তার। সাগর ভূঁইয়া এক ধরনের আচরণ চুপচাপ হজম করেছে সে রেস্তোরাঁর কথা ভেবে। তবে এখন কি করবে সে? রেস্তোরাঁর দালান ছেড়ে দেওয়া প্রেরণার পক্ষে অসম্ভব। আশেপাশে নির্দিষ্ট এরিয়া এমন দালান সে পাবে না। দূরে কোথায় যে চলে যাবে তাও অসম্ভব। তাই ওটা ভাতের হোটেল, কোনো শৌখিন রেস্তোরাঁ নয় যে মানুষ অদূরে শখ করে খেতে যাবে। তাকে যে শিল্প প্রতিষ্ঠান এলাকাতে ব্যবসা প্রতিষ্ঠান রাখতে হবে। আর কিছু ভাবতে পারল না প্রেরণা। তরকারি পোড়া গন্ধে তার নাক লাগে। অন্যমনস্কতায় পুড়ে ফেলেছে তরকারি। মনটা খারাপ হয়ে গেল তার। তড়িঘড়ি করে চুলা অফ করতেই শুনতে পেল রুমে তার ফোন বেজে চলছে। কড়াই নামিয়ে রেখে ছুটে গেল সে। জামি তাকে ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করতে উপাস থেকে জামির কান্না মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আপু, প্রীতমকে স্পোর্টস ক্লাবের পিছনে কেউ মেরে রেখে গিয়েছে। ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা, তুমি এসো। হাত থেকে ফোনটা পড়ে যায় প্রেরণার। দু চোখ ঝাঁপিয়ে জল আসলো না আর। শুধু নিস্তেজ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। দুদিন ধরে নিজেকে রুমবন্দি করে আছে ইয়ানা। ইসমাম মেয়ের সাথে দুদিন কোনো কথাই বলেনি। তবে ইয়ানা ভার্সিটিতে গিয়েছিল একাডেমি ট্রান্সক্রিপ্ট তুলতে। ইয়ানা শুনেছে মেয়েকে সে সাথে নিয়ে যাবেই ফ্লোরিডাতে। ইনশিয়াহ সেহা সন্ধ্যা থেকে দুবার এসেছিল তার ঘরে। ইনায়া সেহাকে অনেক অনুরোধ করে তার ফোনটা নিয়ে প্রীতমকে কল করছিল। প্রীতমের ফোন বন্ধ দেখা গিয়েছে বারবার। ঠিক রাত 10:30 সেহা নাম্বারে রুশফিক কল আসে। সেহা ফোনটা নিয়ে ছুটে এসে ইয়ানাকে দেয়। কলটা রিসিভ করে কানে ধরতে মুশফিক জানায় প্রীতম হসপিটালে। মুখ চেপে ধরে বসে পড়ল ইয়ানা। সেহা ওর পাশে বসে পড়ে ওকে ধরল। ইয়ানা বড় বড় শ্বাস নিচ্ছে। কণ্ঠনালী ভিতরে কান্না দমিয়ে রেখে সেহাকে কোনো মতে বলল, মেজো দাদান কই? সেহা উত্তরে অপেক্ষা না করে ইয়ানা উঠে ছুটে গেল ইরফানের ঘরে। বিধ্বস্ত প্রায় সে দ্রুত পায়ে ইরফানের ঘরে ঢুকে ইরফানের মুখোমুখি দাঁড়ায় গিয়ে। ইরফান সবেমাত্র বাড়িতে ফিরে শার্ট পাল্টিয়েছে। বোনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ইয়ানা নিজের ক্রুটটুকু মেজো দাদানের ওপর উগড়ে দিয়ে চেঁচিয়ে উঠল, কেন মারলে তুমি ওকে আবার? কি শান্তি পেলে? জবাব দাও। বুকের পাঁজরে আঘাত লেগেছে প্রীতমের। এক্সরে হয়েছে তার কিছুক্ষণ আগে। চেহারার বিভিন্ন স্থানে গভীর তাজা ক্ষত। যে মেরেছে সে যে তার পুরোটা রাগ উগড়ে দিয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্রীতমকে। প্রেরণা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে কেবিনের থেকে বেরোয়। বাইরে জামি, সারফান আর শুভ দাঁড়িয়ে। প্রেরণা ম্লান হেসে বলল, তোমরা অনেক দৌড়াদৌড়ি করেছো ভাই, এখন বাড়িতে গিয়ে ঘুমাও, আমি আছি। ওরা নড়ল না এক চুলো। প্রেরণা ফোন বেজে উঠে। কলটা রিসিভ করতে উপাস থেকে সুন্দর কান্না মিশ্রিত কণ্ঠ, মাম্মা তুমি আসছো না কেন? আবারও আমাকে ফাঁকি দিয়ে নেপাল গিয়েছো তুমি? প্রেরণা একটা গভীর নিঃশ্বাস ফেলে বাচ্চাটাকে অনেক বুঝিয়ে ফোন কাটতে পারল অবশেষে। এতপর জামির দিকে তাকিয়ে খুবই শান্ত স্বরে বলল, বুঝলে জামি, তোমাদের এই শহরটাও আমাদের 3 ভাই বোনের চাইছে না। আসলে সেই রাশিয়া থেকে দুর্ভাগ্য আমাদের খেদিয়েই এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, ব্যাপার না। প্রেরণা দৌড়াতে ভীষণ অভ্যস্ত, আজীবন দৌড়ে যাবে। ওরা কিছুই বলল না। প্রেরণা বলতে থাকলো, শুধু কষ্ট হয় জামি জানো, আমার দুর্ভাগ্যের শত শত্রুতা আমার ছেলের সাথে। ছেলেটা বাবাকে তো পেলই না, আমাকেও ছেলেটার কাছে স্থির হয়ে দুদণ্ড বসতে দেওয়া না এই দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যকে আমি কখনই ক্ষমা করব না জামি। গলা ধরে আছে প্রেরণা, শ্বাস ফেলে দ্রুত। তখনই হসপিটালে পা রাখে ইহান তাজওয়ার মির্জা। রিসিপশনে গিয়ে প্রীতমের রুমের নাম্বার জেনে লম্বা পা ফেলে ইহান লিফটে ওঠে। 4 তলা প্রীতমের কেবিন। প্রীতমের নাম্বার 412। সামনে এসে দাঁড়ায় ইহান। আবারও প্রেরণার মুখোমুখি হয় সে। প্রেরণা মাথা তুলে কয়েক পল দেখল লোকটাকে। তার দৃষ্টিতে কোনো অনুভূতি নেই। ফিরিয়ে নিল চোখ। ইহান দম ফেলে এগিয়ে আসে ধীর কদমে।
প্রেরণার কাছে। জামির দিকে তাকিয়ে ধীর স্থির বলে, ডাক্তার কি বলেছে? ঠিক আছে ভাইয়া, 2 দিনই যেতে পারবো। ঘুমাচ্ছে প্রীতম। আর কোনো জটিলতা? না ভাইয়া, স্বস্তি পেল ইহান। এরপর প্রেরণা মুখোমুখি একটা বেঞ্চিতে বসে পড়ল। শুভ্র পাঞ্জাবি, গলার কাছে 2টো বোতাম লাগায়নি সে। জামি ফোন দিয়ে টি শার্ট খুলে কোনো মতে পাঞ্জাবিটা পরে ছুটেছে এখানে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। জামিরে প্রেরণা পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে জোরপূর্বক। ইহান বসে আছে তখনও, আর চোখে তার নীলিমাকে এক পলক দেখে। নীরবতা ভেঙে বলে ওঠে, আপনার কি ইরফানকে সন্দেহ হচ্ছে? প্রেরণা মেলান হাসল, মাথা নিচু করে নিচু স্বরে বলল, ভয় নেই। সন্দেহ হলো কেস ফাইল করব না, নিশ্চিন্তে বাড়ি যান আপনি। নিস্তেজ অনুভূতি শূন্য প্রেরণা। ইহান কিছু মুহূর্তে চুপ থেকে বলে, ইনায়া খুব ভেঙে পড়েছে। বোনকে গিয়ে বোঝান। জানেন সন্ধ্যাবেলা তো আমি আপনার ফোন নাম্বারটা খুঁজছিলাম প্রীতম ইয়ানার ব্যাপারে আপনার কাছে অনুরোধ করব বলে। বাট এখন আমি একেবারে শেষ সিদ্ধান্ত নিয়েছি আমার। ওদের সম্পর্ক না হওয়ার ভালো। বোনকে বোঝান, আমিও ভাইকে বোঝাবো। জবাবে কিছু না বলে ইহান চুপচাপ বসে আছে, তার দৃষ্টি প্রেরণার মুখের দিকে। এসব ব্যাপারে কোনো কথা ইহান বলল না, কিন্তু হঠাৎ কোনো সংকোচ ছাড়াই বলে উঠল, আপনার ছোট ছেলেটা কার কাছে রয়েছে এখন এত রাতে? ইহান নিজেও বিব্রত এমন অপ্রাসঙ্গিক প্রশ্নটি করে। প্রেরণাও চোখ তুলে তাকায়, তারপর নিচু গলায় বলে, গভর্নেন্স রয়েছে। আরও 20 মিনিট ইহান চুপচাপ বসল হসপিটালে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। রাত তখন 2টো। শান্তিনীড়ে পরিবেশ এখন থমথমে নিস্তব্ধ। ইয়ানা ইরফানের উপর চেঁচামেচি শুরু করার মুহূর্তে ইহান চলে এসেছিল ওদের মাঝে। ইয়ানাকে সরিয়ে ঘরে ঢুকে ইনশিয়া আর শেফাকে বলে গিয়েছিল দেখাশোনা করতে। বাড়ির বড়রা কেউ তখনও এসব শোনেনি। বাড়িতে গিয়ে ইহান প্রথমে ইয়ানার ঘরে ঢুকল। জেগে আছে 3 বোনই। ইনু হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল। ইহান চুপচাপ উকিতে সরাসরি ইরফানের ঘরে ঢুকে ইরফানের মুখোমুখি দাঁড়ায়। তেজি গলায় বলে, কেন করলি এমন? ইরফান শীতল চোখে দাদানের দিকে তাকিয়ে। ইহান 2 কদম এগিয়ে যায়, গলার স্বর আরও খানিকটা উঁচু তুলে চেঁচায় ইহান, অ্যানসার মি। ইরফান, ওদের এত ভোগান্তি দিচ্ছিস কেন? ওদের? আর কাদের দাদান? স্বাভাবিক গলায় বলে ইরফান। পরপর বলে, ওই মহিলা? কি হয়েছে এত? কেন খারাপ লাগছে তোমার? মানে ওই মহিলার সাথে তোমার এত কি যে ওনার লুচ্চা ভাইয়ের কাছে নিজের সরল বোনটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইরফান, মার খাবি তুই আমার হাতে, চেঁচালো ইহান। ইরফান হাসল, তারপর বলো, তুমি আর তোমার আদরের ছোট বোন রুচি জঘন্য। বিমূঢ় চেয়ে আছে ইহান ভাই বোনের গায়ে। সে কখনো হাত তোলেনি, আজও সেইটুকু ধৈর্য রাখল। তবে চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুলো ইহান। ঘর থেকে বেরিয়ে এলো বাড়ির বড়রা। ঘুম ঘুম চোখে ইহানের থেকে জানতে চাইল কি হয়েছে। ইহান ইরফানের দিকে অগ্নিদৃষ্টিতে রেখে ইলহামকে বলে, পাপা, তোমার ছোট ছেলের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে কাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবে, নয়তো খুব শীঘ্রই আমি ওকে সংশোধনাগারে পাঠিয়ে দেব। ও সব কিছু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বড়রা সবাই বুঝতে পারছে না কিছুই। ইহান কঠিন মুখে নিয়ে নিজের ঘরে চলে যায়। বড়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে থাকে, আর ইরফান সবার মুখের সামনে রুমের দরজাটা থপ করে লাগিয়ে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। কপালের দুপাশে রং দপদপ করছে। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। মেজাজটা কিছুতেই শান্ত হচ্ছে না ইরফানের। প্রীতমকে মেরেও না, তার ক্ষোভ এখন অন্য ব্যাপারে। ওই প্রীতমের জন্য ইয়ানা ওর দিকে তেড়ে এসেছে আজ। যে মেয়েটা কখনো উঁচু গলায় কথাও বলেনি ওর সাথে। আর দাদান আজ ইরফানকে উন্মাদ ঘোষণা করে দিল সবার মতো। এর পিছনে প্রীতম যতটুকু দায়ী, ওর ওই আপু তার চাইতে বেশি দেয়। প্রচণ্ড রাগ চেপে আছে ইরফানের মাথায়। আজ স্পোর্টস ক্লাবে বন্ধুরা যখন বলছিল, কিরে ইরফান, কলেজের লাইফের শুরু থেকেই তোর ভাগের সব ট্রফি ছিনিয়ে নিতে নিতে তোর বোনটাকেও তো নিয়ে নিচ্ছে প্রীতম। তখন থেকে এই
ক্ষোভ চেপে বসেছে, যার যার চক্রবৃদ্ধি হারে বাড়ছে তো বাড়তেছে। দরজা বন্ধ করে দীর্ঘ সময় পরে দরজা টোকা পড়ল ইহানের। তখনও জেগেছিল সে। নানা রকমের চিন্তা করতে ব্যস্ত তার মস্তিষ্কে। উঠে বসে প্রশস্ত উন্মত্ত শরীর একটা টি শার্ট পরে নিয়ে দরজা খুলে দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে ভেজা চোখে। ইহান কিছু বলার আগে ইনায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ইহানের হাত ধরে ঝাঁকিয়ে বলল, ও দাদান, প্লিজ বলো না ও কতটা চোট পেয়েছে। ইনশা আর সেহা ইহানের ঘরে ঢুকছে। ঘরে ঢুকেই সেহা দরজা বন্ধ করে দিল। ইহান গম্ভীর হয়ে দাঁড়িয়ে। ইনশা খুব সাহস করে বলো ওনার বেশি ক্ষতি হয়েছে? ইহান ধীর স্থির জবাব দেয়, না, 2 দিন পরই বাড়িতে যেতে পারবে, সামান্য চোট। ইনু ইহানের হাত ধরে আবারও ঝাঁকুনি দিয়ে বলে, দাদান তুমি বলো, এটা কি ভুল করেছি আমি? ও কি খারাপ ছেলে? পাপাকে একটু বোঝাও দাদান। আচ্ছা, আমি আমার পড়াশোনা একেবারে খারাপ করব না, আমি ফরিরা যাব, তবুও যেন পাপা ওকে মেনে নেয়। ইহান বোনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওর আপু ভীষণ চোটে আছে, বিষয়টা এগোতে বারণ করেছে। তুই ঘরে যা ইনু, আমাকেও ভাবতে দে। ইনায়া করুণ দৃষ্টিতে বড় দাদানের দিকে তাকিয়ে আছে, চোখ ফেটে এখনই জল আসবে যেন। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমি শেষ চেষ্টা করব, বড় বাবাকে আর পাপাকে ধরব, ওনারা ছোট বাবাকে শান্ত করবে ঠিকই, ও সুস্থ হোক। সেহাকে বলল, ওকে ঘরে নিয়ে যা, আমি ঘুমাবো। ইনশা দাদানকে দেখছিল এক দৃষ্টিতে। কি সুন্দর ইয়ানাকে সাপোর্ট করছে দাদান, আর তার বেলায় এই চিত্রটা যে সম্পূর্ণ ভিন্ন হবে তা তো নিশ্চিত। সেই দিন কেমন রূপ দেখাবে দাদান? ইনশার প্রতি মোটেও নরম হবে কি? দাম দেবে কি ইনশার ইচ্ছের প্রতি? পাপা আর মাম্মাকে মানাতে পাশে থাকবে ইনশার? উত্তর না। সেবা ইনায়াকে নিয়ে চলে গেল। ইহান ঘাড় ঘুরিয়ে ইনশার দিকে তাকায়। কিছু বলবি ইসি? ইনশা মাথা নিচু করে দুপাশে মাথা ঝাঁকায়, এরপর চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। প্রীতমকে একদিন বাদে বাড়িতে এনেছে প্রেরণা। খুব দূরত্ব সেরে উঠেছে সে বাড়িতে এলো। এমনটা মনে হয়েছে প্রেরণার ভাইয়ের জন্য রেস্তোরাঁয় গিয়ে অল্প সময় থেকেছে 2 দিন। সাগর বিয়ের বিষয়টা মাথায় থেকে ঝেড়ে ফেলেছে। সামনে যা হবে দেখা যাবে এটা ভেবে বেড সাইড টেবিলে এক বক্স ওষুধ রাখা, যেগুলো প্রীতমের খেতে হচ্ছে। মুখমণ্ডলের 4 স্থানে নিউ স্ট্রিপ ব্যান্ড লাগানো। তার শরীরে পেটে এবং বুকের কাছটাতে ব্যথা, ঘুষি দুটো জায়গা বুঝে দিয়েছে ইরফান। প্রেরণা এক গ্লাস জুস নিয়ে ঘরে ঢুকে ভাইয়ের হাতে দেয়। প্রীতম ম্লান হেসে চুপচাপ নিয়ে গেল গ্লাসটা। ভাইয়ের ঠিক পাশেই বসলো প্রেরণা। বলো, কিভাবে কি হয়েছে খুলে বল। প্রীতম এক চুমুকে জুসটা খেলো। গ্লাসটা পাশে রেখে ঠান্ডা স্বরে বলো, কিছু হয়নি। যাবি থানাতে, ওর নামে কেস করবি? আমি চাইনি শুরুতে, গতকাল রাতে ভেবে দেখলাম ওকে দামাতে হবে, উন্মাদ ছেলে একটা। তুই চাইলে এক্ষুনি থানায় চল। না, এক শব্দে ধীরতা নিয়ে বলে প্রীতম। এরপর তার ঠোঁটের কোণে দেখা যায় এক রহস্যময় হাসি। প্রেরণা জানতে চায় সে হাসছে কারণ। উঠে রান্নাঘরে যায়। প্রীতম বিছানায় শুয়ে সে গত পরশু রাতের কথা ভাবছে। স্পোর্টস ক্লাবে থেকে বেরিয়ে ক্লাবের পিছনে প্যাকিং লোডে বাইকের কাছে যেতে ইরফান তার লিকচনের মুখোমুখি হয় সে। ইরফানের বন্ধুরা ওকে কুৎসিত ভাষায় গালিগালাজ করলো। সে পাত্তা না দিয়ে চলে যেতে নেয়। ইরফান বরাবরের মতো প্রীতমের অকাত নিয়ে প্রশ্ন তোলে। এক কথায় 2 কথায় ক্ষেপে ওঠে ইরফান। প্রথমে আঘাতটা করে প্রীতম, তবুও ঠান্ডা থেকে শুধু বলতে চাইছিল প্রীতমের ওপর এমন অহেতুক প্রতিহিংসা জমিয়ে না রাখতে। দিয়ে দেবে সব ট্রফি, মেডেল, এই ক্লাবের প্রেসিডেন্টশিপ। এসব শুনে জি দাউ দাউ করে জ্বলতে লাগলো ইরফান শিরা। ঘুষে 2-1টা প্রীতম মারেনি এমন নয়, তবে জামিরা কেউ ছিল না সেখানে, প্রীতম ছিল একা। দৃশ্যটা কল্পনা করতে করতে প্রীতম ক্ষত বিক্ষত চেহারা কঠিন হলো। মগজ ফুটছে। মস্তিষ্কে ইরফানের বলা কথাগুলো বারবার প্রতিধ্বনিত হয়েছে। তোর আওকাত কি রাস্তার ছেলে? রোড সাইড রাস্কেল। 2 হাতে চুল খামচে ধরে বসে রইল চুপচাপ প্রীতম। মনের আগুন জ্বলছে, অসহ্য লাগছে এই দহন। কলিং বেলের আওয়াজ পেয়ে
তোয়ালাতে হাত মুছতে নিয়েও প্রেরণা গিয়ে দরজা খুলে দেয়। প্রীতমে উঠে দাঁড়ায়, ক্লান্ত পায়ে হেঁটে ঘরে থেকে বেরিয়ে লিভিং রুমে যেতে সে থমকে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে ইয়ানা, মাথায় ওড়না দেওয়া বউদের মতো করে। প্রেরণা ইয়ানাকে দেখা মাত্র ভীষণ ক্ষেপে যায়। ভদ্রতার সব সংখ্যা ভুলে গিয়ে চড়া হয়ে মেয়েটার উপর সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, এখানে কেন এসেছো? গেট লস্ট। প্রীতম ইয়ানাকে পা থেকে মাথা অবধি দেখে। মাত্র দুদিনে কিছুটা রোগা লাগছে ইয়ানার গোলগাল মুখটা। প্রীতম একদৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেরণা দ্বিতীয়বারের মতো খেকিয়ে ওঠে, আই সেড গেট লস্ট ইয়ানা। এসব যেন কিছু শুনতে পেল না ইয়ানা। ঘরের ভিতর ঢুকে জড়িয়ে ধরল প্রেরণাকে। এতবার হু হু করে কেঁদে ফেলে ইয়ানা। এমন কাণ্ডে থতমত খেয়ে যায় প্রেরণা। নিজেকে সামলে নিয়ে পূর্ণবার ধমকাতে চাইল মেয়েটাকে, কেন জানি পারল না সে। একটা হাত নিজের অজান্তে ইয়ানার মাথায় রাখল। ইয়ানা তখন বলতে লাগলো, আপু, আপনি দাদানকে বলেছেন আপনি প্রীতমকে ভুলিয়ে দিবেন, আমাদের সম্পর্ক মানবেন না। আপু প্লিজ এমনটা করবেন না, প্লিজ আপু। আপনি দাদানের সাথে কথা বলুন, আপনি আমার বড় বাবার সাথে কথা বলুন, আমি জানি ওনারা মানবে। আমাদের বিয়ে দিতে হবে না আপু, আমরা অপেক্ষা করব, কিন্তু যেন আমাদের আলাদা না করা হয়। আপনি একটাবার আমার বড় বাবার কাছে যান আপু। বড় বাবা পাপার মতো রাগী নন। আপনি প্লিজ আমার পরিবার অন্যান্য সদস্যদের সাথে কথা বলুন। আমি আর হ্যাংলা হতে পারছি না আপু। কাঁদছে আর পাগলের মতো প্রলাপ করছে ইয়ানা। প্রীতম দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল মেয়েটিকে। মেয়েটি সত্যি ভীষণ বেহায়া, সবসময় প্রমাণ করে এসেছে। লিভিং রুমে এসে দাঁড়ায় মিস জেনি আর প্রণমী। ইনায়াকে নিজে থেকে এবার আলাদা করলো প্রেরণা। দুহাতে ইনায়ার চোখ মুছিয়ে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা শান্ত হও, আগে বলো তুমি এখানে এলে কিভাবে? পাপার সাথে ভার্সিটি গিয়েছিলাম, আজ আমার ভর্তি ক্যান্সেল এসেছে পাপা আজকে ভার্সিটিতে রেখে আমার ফুফাতো বোনকে নিয়ে কোথাও গিয়েছে। আমি এখানে এলাম ঠিকানা খুঁজে খুঁজে। প্রেরণা অবাক অস্ফুট বলল, মেয়ে তুমি বড্ড বোকা, এখন এটা নিয়ে কত বড় ঝামেলা হবে ভেবেছ? ইয়ানা বলতে লাগলো, আপনি প্লিজ বড় দাদানের সাথে কথা বলুন, সে পরে দেখা যাবে। তুমি যাও, এক্ষুনি যাও বাড়িতে। ইয়ানা ভেজা দুটো চোখ প্রীতমকে দেখল। প্রীতম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেরণা আবারও বলল, কি হলো? যাও, ঝামেলা হবে। ইয়ানা তুমি কেন অবুঝপানা করছো? আপু। প্রীতম এবার মুখ খুলল। প্রেরণা ভাইয়ের দিকে তাকায়। প্রীতম ইনুর দিকে দৃষ্টি স্থির রেখে প্রেরণাকে বলো, ওকে আমি পৌঁছে দিই। অসম্ভব, পাগল হলি তুই? প্রেরণা চেঁচিয়ে উঠল। প্রীতম অনুরোধে সুরে বলো, মাঝ রাস্তা পর্যন্ত প্লিজ আপু। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে খানিকটা মায়া লাগলো প্রেরণার। কিছুক্ষণ চুপ থেকে বলো, নিউ মার্কেট পর্যন্ত, জলদি চলে আসবে। তারপর ইয়ানার গালে হাত রাখলো প্রেরণা। বাড়িতে যাও, দেখি কি করা যায়, পরিবেশ ঠান্ডা হোক। ঘর ঢুকে নিজে ওয়ালেট আর ফোনটা নিয়ে প্রীতম বেরিয়ে পড়ল ইয়ানাকে নিয়ে। একটা ক্যাবে নিয়ে গেল তারা। নির্দিষ্ট গতিতে ছুটছে ক্যাব। দুজন পাশাপাশি বসে। ইয়ানা মাথা নিচু করে আছে। প্রীতম ওকে দেখে এক পিষে হাসলো, তারপর একটা সিগারেট ধরিয়ে নেয়। ইনায়া ভীষণ অবাক প্রীতমের এমন আচরণে। এভাবে সিগারেট খাওয়া প্রীতমের সাথে ঠিক যায় না। সিগারেটটা অর্ধেক শেষ করে প্রীতম ইয়ানার দিকে তাকালো। এক হাতে টেনে ইয়ানাকে নিজের কাছাকাছি এনে নরম গলায় বলতে লাগলো, ইনু তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে জান? আবারও মনে হাহাকার শুরু হয় ইয়ানার। দুপাশে মাথা ঝাঁকিয়ে জানিয়ে দেয় উত্তর। প্রীতম ফিসলে হাসলো। ক্যাব ড্রাইভারকে উপেক্ষা করে ইনায়া আরও কাছে গিয়ে তার কপালে একপাশে একটা আলতো চুমু খেয়ে খুব নরম গলায় আবদারের সুরে বলে, আমায় বিয়ে করবে জান? বিয়ে? বিস্ময় সুর ইয়ানার গলায়। প্রীতম বলল, বিয়ে করবে এখন আমায়? ইয়ানা বিমূর্ছিয়ে রয়, বলে, এখন? হ্যাঁ এখন জান, চলো বিয়েটা করে রাখি। কিন্তু প্রীতম, আমার পরিবার? আরে আমি, তাছাড়া এই বিয়ে গোপন থাকবে জান। তারপর তুমি আমেরিকা গেলেও আমায় কোনো ভয় থাকবে না। ইয়ানা চিন্তিত হয়ে বলল, প্রীতমকে আজ অস্বাভাবিক লাগছে, ভীষণ জেদি লাগছে। সে বলল, আমার ভয় করছে প্রীতম, পাপা মাম্মাকে ঠকানো হবে যে, আর আমাকে ঠকিয়ে আমেরিকায় চলে যাবে তুমি। ইনা চুপ করে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতম
চোয়াল শক্ত হয়ে উঠে হঠাৎ গম্ভীর হয়ে বলে, আজ আমাকে বিয়ে না করলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। প্রীতম, এমন পাগলামি কেন করছো তুমি? বিয়ে করবে না? কি করবে না? অ্যান্সার মি প্রীতম, অ্যান্সার মি। ইয়ানা নিশ্চুপ বসে আছে, মাথা নিচু করে। প্রীতম মেলান হাসলো। ফোনটা বের করে প্রথমে কল লাগালো জামিন নাম্বারে। ফোনটা রিসিভ হতেই বলল, তোরা তিনজন নিউ মার্কেটে কাজী অফিসে আয়। ফোন কেটে প্রীতম ইয়ানার দিকে তাকায়। ইয়ানা কাঁপা কাঁপা গলায় বলে, ভুল হচ্ছে প্রীতম, আমাকে ভালোবাসাটা ভুল ছিল না, এটা বলো। ইয়ানা চুপ হয়ে যায়। প্রীতম মেয়েটিকে এক হাতে আলগে ধরে চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে জান, দেখবে। ইয়ানা আর ভাবতে পারছে না কিছু। প্রীতমের উতাল ভাব তাকে নরম করে দিচ্ছে। চোখ বুজে সে প্রীতমের কাঁধে মাথা রেখে বসে থাকে। প্রীতম মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানালার বাইরে দৃষ্টি দেয়। ঠোঁটে তার বিজয়ী হাসি। কি যেন বলে ইরফান তাকে সবসময়। রাস্তার ছেলে আকত কি আজ রাস্তার ছেলে আকত দেখে বুক চাপড়াবে ইরফান মির্জা। প্রীতমের বউ সন্ধ্যার আগে থাকবে প্রীতমের ঘরে। ইরফানের নাকে ডগা দিয়ে নিয়ে যাবে প্রীতম আজ ইরফানের বোনকে বউ বানিয়ে। আচ্ছা, প্রীতম কি এই সিদ্ধান্তটা কি আদৌ ঠিক আছে কি না, না প্রতিশোধ নিচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।